বন্ধুরা আজকে আমরা কাংবুয়া মুভিটিকে এক্সপ্লেন করতে চলেছি। এই মুভিটি আসলে সাউথ অ্যাক্টর সূর্যার সবথেকে বড় মুভি এবং এই মুভির মেন ভিলেন হলো ববি দেওল এবং তারা দুজনে এই মুভির মধ্যে খুবই ভালো অ্যাক্টিংও করেছে। এছাড়াও এই মুভির কাহিনী, ভিএফএক্স এবং ফাইট সিনও খুবই অসাধারণ। এই জন্য আমরা কাংবুয়া মুভিটির কাহিনীকে ডিটেলসে এক্সপ্লেন করব এবং আপনারা এই মুভির পুরো কাহিনীকেই জানতে পারবেন। আসলে এই মুভির মধ্যে একটি নয় বরং দুটো টাইমলাইনকে দেখানো হয়েছিল, যার মধ্যে প্রথম টাইমলাইন হলো প্রেজেন্ট টাইমের অর্থাৎ 2024 এর, অন্যদিকে অপর টাইমলাইনটি হলো সাল 1070 এর। চলুন এবার এই মুভির পুরো কাহিনীকে শুরু করা যাক। এই মুভিটি শুরু হয় সাল 2024 থেকে, যেখানে আমরা শুরুতেই ইন্ডিয়ার একটি বর্ডার লাইনকে দেখতে পাই এবং এই বর্ডার লাইনের মধ্যেই একটি রাশিয়ার মেডিকেল সেন্টার ছিল এবং এই মেডিকেল সেন্টারের মধ্যেই আমরা দেখতে পাই অনেক ছোট ছোট বাচ্চার উপর এক্সপেরিমেন্ট করা হচ্ছিল এবং মেশিন এবং টেকনোলজিকে ব্যবহার করে তাদের মাইন্ডের ক্ষমতাকে আরো বাড়ানো হচ্ছিল। আসলে আমরা মানুষেরা নিজেদের মাইন্ডের শুধুমাত্র 8 থেকে 10% ব্যবহার করে থাকি, কিন্তু এই বায়োমেডিকেল সেন্টারের মধ্যে দেখতে পাই এখানে যে সমস্ত বাচ্চাদের উপর এক্সপেরিমেন্ট করা হচ্ছিল তাদের মস্তিষ্কর ক্ষমতাকে 70 থেকে 80% বাড়িয়ে দেওয়া হয়। এরপরে ওখান থেকে জানতে পারা যায় যে ওই রাশিয়ান ফ্যাসিলিটি থেকে একটি বাচ্চা পালিয়ে গিয়েছে এবং ওই বাচ্চাটির নাম রেখেছিল তারা জাটা। ওই বাচ্চাটি আসলে দৌড়াতে দৌড়াতে ফ্যাসিলিটি থেকে অনেকটাই দূরে চলে আসে, কিন্তু যখনই তারা জানতে পারে একটি বাচ্চা পালিয়ে গিয়েছে তখনই ওই ফ্যাসিলিটির অনেকগুলো গার্ড এবং সোলজার ওই বাচ্চাটির পিছু করতে থাকে এবং তারা তাকে ধরার চেষ্টা করতে থাকে, কিন্তু ওই ছোট বাচ্চাটি পালিয়ে অনেকটা দূরেই চলে আসে। এরপরে ওই বাচ্চাটি দেখতে পায় তার সামনে দিয়ে একটি ট্রেন যাচ্ছে, এই জন্য সে ওই ট্রেনের মধ্যে বসে পড়ে। সে আসলে ওই ট্রেনের সাহায্যে এখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু যখন ওই বাচ্চাটি ট্রেনের মধ্যে চলে আসে তখন আমরা লক্ষ্য করতে পাই যে ওই বাচ্চাটি ট্রেনের মধ্যে থাকা একটি কয়লাকে ব্যবহার করে একটা সূর্যার ছবিকে তৈরি করে দিয়েছে। এখান থেকে আমরা জানতে পারি যে ওই ছোট বাচ্চাটি একটা সূর্যাকে জানে এবং সে আসলে এই সময়ের মধ্যে সূর্যাকে খোঁজারও চেষ্টা করছে। এরপরে সিন শিফট হয়ে আমরা গোয়া সিটিকে দেখতে পাই। এখানেই আমরা একটা সূর্যাকে দেখতে পাই যে আসলে এই মুভির মেন হিরো। এখানে আমরা জানতে পারি যে মুভির মধ্যে তার নাম হলো ফ্রান্সিস। ফ্রান্সিস আসলে একটি বাউন্টি হান্টার, অর্থাৎ সে হলো এমন একটি মানুষ যে টাকার জন্য ক্রিমিনালদেরকে ধরে থাকে। ফ্রান্সিসের সাথে আসলে একটি বন্ধু ছিল যার নাম হলো কোল্ড 95। ফ্রান্সিস এবং তার এই বন্ধু গোয়া পুলিশের জন্য এখানে তারা বাউন্টি হান্টারের কাজকে করে থাকতো এবং সে তাদের জন্যই ক্রিমিনালদেরকে ধরতো। এই জায়গার মধ্যে আমরা মুভির মেন হিরোইনকেও দেখতে পাই যে হলো অ্যাক্ট্রেস দিশা পাটানি এবং তার মুভির মধ্যে নাম ছিল অ্যাঞ্জেলিনা। এখানে আমরা জানতে পারি যে অ্যাঞ্জেলিনা ফ্রান্সিসের মতোই একটি বাউন্টি হান্টার। আসলে ফ্রান্সিস এবং অ্যাঞ্জেলিনা খুবই ভালো বন্ধু ছিল, কিন্তু কিছু সময় আগেই তাদের মধ্যে ঝগড়া হয়ে যায়, যার ফলে প্রেজেন্ট টাইমের মধ্যে তারা একে অপরকে ঘৃণা করে। এরপরে আমরা গোয়ার পুলিশ কমিশনারকে দেখতে পাই যে অ্যাঞ্জেলিনা এবং ফ্রান্সিসের সাথে আলাদা আলাদা ভাবে দেখা করে। সে আসলে তাদের দুজনকেই একটি ক্রিমিনালকে ধরার জন্য বলে, এমনকি সে এখানে বলতে থাকে তারা যদি তাকে ধরে নেয় তাহলে এর পরিবর্তে তাদেরকে 15 লক্ষ টাকা দেওয়া হবে। এখানে আমরা দেখতে পাই ফ্রান্সিস নিজের বন্ধুর সাথে ওই লোকটিকে খুবই তাড়াতাড়ি ধরে নিয়েছে, কিন্তু তারা যখন ওই ক্রিমিনালকে নিয়ে যাচ্ছিল তখনই ওই ক্রিমিনালটি নিজের পকেট থেকে বন্দুককে বাইরে বার করে নেয়। ফ্রান্সিস বন্দুককে দেখার পর তার কাছ থেকে বন্দুককে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু হঠাৎ করে ওই ক্রিমিনালটি বন্দুককে চালিয়ে দেয়, যার ফলে ভুলবশত ওই ক্রিমিনালটি ওই বন্দুকের জন্য মারা যায়। কিন্তু এটিকেই দেখার পর ফ্রান্সিস এবং তার বন্ধু ভয় পেয়ে যায়, এই জন্যই তারা ওই জায়গা থেকে পালাতে থাকে। তখনই ফ্রান্সিস দেখতে পায় তাদেরকে একটি ছোট বাচ্চা দেখে নিয়েছে এবং এই ছোট বাচ্চাটি আসলে জাটা ছিল, যে ফ্রান্সিসকে খুঁজতে খুঁজতে এই জায়গার মধ্যে এসে গিয়েছিল, কিন্তু ফ্রান্সিস ওই বাচ্চাটিকে ইগনোর করে ওই জায়গা থেকে পালিয়ে যায়। পরের দিন ফ্রান্সিস নিউজ পেপারে দেখতে পায় ওই ক্রিমিনালটির মারা যাওয়ার খবর চারিদিকে ছড়িয়ে গিয়েছে এবং এই সময়ের মধ্যে ফ্রান্সিসের কাছে কমিশনারের কলও আসে। সে বলতে থাকে ওই ক্রিমিনালটির একটি ভাই রয়েছে যে শহরের খুবই বড় একটি ডন, এমনকি সেও জানতে পেরে গিয়েছে তার ভাইকে কেউ মেরে দিয়েছে বলে। এর উপরে ওই ডনটি এটিকেও জানতে পেরে গিয়েছে তার ভাইকে যে মেরেছে তাকে একটি ছোট বাচ্চা দেখে নিয়েছিল, এই জন্যই তারা ওই ছোট বাচ্চাটিকে ধরার চেষ্টা করছিল। এই কথাকে জানার পর ফ্রান্সিস কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু তখনই ফ্রান্সিস জানতে পারে ওই ছোট বাচ্চাটিকে আসলে অ্যাঞ্জেলিনা পেয়ে গিয়েছে এবং সে এখন অ্যাঞ্জেলিনার ঘরের মধ্যেই রয়েছে। এরপরে ফ্রান্সিস নিজের বন্ধুর সাথে অ্যাঞ্জেলিনার ঘরে যায় এবং তারা দুজনে ওই বাচ্চাটিকে নিজের গাড়ির সাথে নিয়ে চলে আসে। এখানে ফ্রান্সিস ডিসাইড করে নেয় যে সে কয়েকদিন এই বাচ্চাটিকে নিজেদের সাথেই রাখবে যাতে মার্ডারের মামলা ধীরে ধীরে ঠান্ডা হতে পারে। কিন্তু ফ্রান্সিস যখন ওই বাচ্চাটিকে নিজের গাড়ির সাথে
নিয়ে যাচ্ছিল তখনই রাস্তার মধ্যে ওই বাচ্চাটির অর্থাৎ জ্যাটার শরীর খারাপ হয়ে যেতে থাকে। এই জন্যই ফ্রান্সিস তাকে খুব তাড়াতাড়ি হসপিটালের মধ্যে নিয়ে যায়। হসপিটালের মধ্যে যখনই ডক্টর জ্যাটাকে চেক করে তখনই সে অদ্ভুত ধরনের কিছু জিনিসকে লক্ষ্য করতে পায়। এই জন্যই সে নিজের চেক আপকে কমপ্লিট করে ফ্রান্সিসকে ডেকে নেয় এবং ডক্টর বলতে থাকে এই বাচ্চাটির আসলে কেউ মাথাকে খুলেছিল এবং কেউ আসলে এর ব্রেনকে খুলে এর মাইন্ডের মধ্যে কিছু করেও ছিল। এরপরে ডক্টর আবার ফ্রান্সিসকে বলতে থাকে সে যেন আবার এই বাচ্চাটিকে কালকের দিনে চেক আপের জন্য নিয়ে আসে, কারণ সে কালকের দিন নিজের সিনিয়রদের সাথে ওই বাচ্চাটির চেক আপ করবে। এরপরে ফ্রান্সিস ওই বাচ্চাটিকে নিয়ে নিজের ঘরে চলে আসে। ঘরে নিয়ে আসার পর ফ্রান্সিস জানতে পারে যে ওই বাচ্চাটির আসলে খুবই খিদে পেয়েছে। এই জন্য সে ওই বাচ্চাটিকে রেস্টুরেন্টের মধ্যে নিয়ে যায় এবং তাকে কিছু খাবার খাওয়াতে থাকে। কিন্তু তখনই আমরা জানতে পারি যে ওই ক্রিমিনালটির বড় ভাই অর্থাৎ ওই ডনটি ওই রেস্টুরেন্টের মধ্যে এসে গিয়েছে এবং সে ওখানে এসে ওই বাচ্চাটিকে অর্থাৎ জ্যাটাকে ধরে নেয়। এমনকি সে ভয় দেখিয়ে তাকে বলতে থাকে কে আসলে তার ভাইকে মেরেছিল। কিন্তু এখানে কিছু ঘটার আগেই আমরা দেখতে পাই এই রেস্টুরেন্টের কাছে অনেকগুলো হেলিকপ্টার এবং আর্মির লোক এসে গিয়েছে। ওখান থেকে তারা আসলে বিভিন্ন ধরনের হাতিয়ারকে নিয়ে বাইরে বেরিয়ে আসতে থাকে এবং তারা ওই পুরো রেস্টুরেন্টের উপরেই ফায়ারিং করতে শুরু করে। এখানে ওই ফায়ারিং এর জন্যই ডন এবং তার সাথী মারা যায়। এখানে ফ্রান্সিস এবং তার বন্ধু বেঁচে যায়। এরপরে সোলজাররা সোজা ওই রেস্টুরেন্টের মধ্যে এসে যায়। তারা আসলে জ্যাটাকে ধরে নিয়ে গাড়ির সাহায্যে নিয়ে চলে যেতে থাকে। কিন্তু এটিকেই দেখার পর ফ্রান্সিস খুবই রেগে যায়। এই জন্য সে তাড়াতাড়ি দৌড়াতে দৌড়াতে জ্যাটার কাছে পৌঁছে যায়। কিন্তু ওই সমস্ত সোলজার গুলো খুব তাড়াতাড়ি গাড়ির মধ্যে বসে ওই জায়গা থেকে পালিয়ে যায়, যার ফলে ফ্রান্সিস ওই গাড়িকে পিছু করতে থাকে। আসলে এই পয়েন্ট অফ টাইমের মধ্যেই মুভির ফ্ল্যাশব্যাক আসে। এখান থেকে কাহিনী আসলে পাস্টে চলে যায়, অর্থাৎ এখন কাহিনী সাল 1070 চলতে থাকে। এখানেই আমরা জানতে পারি যে ফ্রান্সিস এবং জ্যাটার কাহিনী অতীত থেকেই। এখানেই আমরা জানতে পারি যে সাউথ ইন্ডিয়ার মধ্যে 5টি ছোট ছোট আইল্যান্ড রয়েছে। এই 5টি আইল্যান্ডের নাম ছিল মাডিয়ারু, বেন্ডাকু, মুন্ডাক্কু, আরাথি এবং পেরুমাচি। আসলে এই আইল্যান্ডের মধ্যে যেই সমস্ত মানুষগুলো বসবাস করে তারা খুবই বেশি পরিমাণে স্কিলফুল এবং শক্তিশালী হয়ে থাকে। কিন্তু এই 5টি আইল্যান্ডের মধ্যে আরতি এবং পেরুমাচের মধ্যে থাকা লোকেরা আরো বেশি পরিমাণে শক্তিশালী, দক্ষ এবং স্কিলফুল ফাইটার হয়ে থাকে। কিন্তু কিছু সময় পরেই ওই 5টি আইল্যান্ডের কাছে অনেকগুলো বড় বড় জাহাজ এসে যায়। ওখানে আমরা জানতে পারি যে ওই জাহাজের মধ্যে রোমান সাম্রাজ্যের লোক এসেছিল, যারা এক এক করে দুনিয়ার সমস্ত জায়গাকেই জিতে নিচ্ছিল। এখন তারা আসলে নিজেদের 25,000 সৈন্যকে নিয়ে ভারতের মধ্যে এসে গিয়েছে ভারতকে ক্যাপচার করার জন্য। কিন্তু তখনই ওই রোমান লোকেরা জানতে পারে যে ভারতের ঢোকার আগে তাদেরকে ওই 5টি আইল্যান্ডকে পার করতে হবে। ওই 5টি আইল্যান্ডের মধ্যে অ্যাটাক করার আগে রোমান সাম্রাজ্যের রাজা ওখানের মধ্যে থাকা একটি লোককে ধরে নেয়। আমরা জানতে পারি যে ওই লোকটির আসলে নাম ছিল করুয়া। করুয়া আসলে রোমান সাম্রাজ্যের রাজাকে সবকিছুই বলতে থাকে। সে বলতে থাকে এই 5টি দ্বীপের মধ্যে থাকা লোকেরা খুবই বেশি শক্তিশালী হয়ে থাকে, কিন্তু এর মধ্যেও যে পেরুমাচি আইল্যান্ডটি রয়েছে সেখানে আসলে সব থেকে শক্তিশালী যোদ্ধারা বসবাস করে। ওই যোদ্ধারা আসলে কাউকে ভয় পায় না। এই জন্যই রোমান সাম্রাজ্য যদি তাদের উপর অ্যাটাক করে তাহলে ওই আইল্যান্ডের যোদ্ধারা খুব সহজেই রোমান সাম্রাজ্যের 25,000 সৈন্যকে খুব সহজেই মেরে দিবে। এটিকে শোনার পর রোমান সাম্রাজ্যের রাজা করুয়ার কাছ থেকে সাহায্য চায়। এর পরিবর্তে সে আসলে তাকে কয়েকটি সোনার কয়েন দেয়। করুয়া যেহেতু খুবই লোভী মানুষ ছিল এই জন্যই সে সোনার কয়েনের পরিবর্তে সে বলে দেয় সে এখন রোমান সাম্রাজ্যকে সাহায্য করবে। এরপরে রোমান সাম্রাজ্যের রাজা করুয়াকে পেরুমাচি যাওয়ার জন্য বলে। ওখানে গিয়ে সে আসলে পেরুমাচিকে ডিস্ট্রয় করার জন্য বলে দেয়, যাতে ওই রোমান রাজা খুব সহজেই পেরুমাচুকে কন্ট্রোল করতে পারে। করুয়ার আসলে এই জায়গার মধ্যে প্ল্যান ছিল সে নিজের মাইন্ডকে ব্যবহার করে ওখানের মধ্যে রাখা হাজার যোদ্ধাদেরকেই মেরে দিবে, যাতে পেরুমাচি সাম্রাজ্য খুবই দুর্বল হয়ে যেতে পারে এবং রোমান রাজা যাতে ওই জায়গাকে ক্যাপচার করতে পারে। এই জন্যই করুয়া নিজের বাচ্চা এবং নিজের ওয়াইফকে নিয়ে পেরুমাচিতে চলে যায়। এখানেই আমরা জানতে পারি যে করুয়ার ছেলের নাম ছিল পূর্ভা। পূর্বাই আসলে প্রেজেন্ট টাইমের জাটা এবং এই জাটাকেই আসলে ফ্রান্সিস বাঁচানোর চেষ্টা করছিল। করুয়া আসলে নিজের ফ্যামিলিকে নিয়ে পেরুমাচিতে চলে আসে এবং এখানে সে প্রথমেই পেরুমাচির রাজার সাথে দেখা করে এবং সে পেরুমাচির রাজাকে বলতে থাকে বিদেশ থেকে খুবই বড় একটি রাজা এসেছে যে পেরুমাচির লোকদের সম্বন্ধে খুবই ভালো ভালো কথাকে শুনেছে। সে শুনেছিল এখানের লোকেরা খুবই শক্তিশালী এবং সাহসী হয়ে থাকে, এমনকি তারা হাতিয়ার বানাতেও নাকি খুবই এক্সপার্ট। এই জন্য বিদেশি রাজা চাই যে পেরুমাচির লোকেরা যাতে সাহায্য করে তাদেরকে হাতিয়ার বানানোর জন্য, যাতে তারা নিজেদের জন্য পাওয়ারফুল হাতিয়ারকে বানাতে পারে। এমনকি কাজের জন্য রাজা তাদেরকে টাকাও দিবে। এই জন্যই করুয়া পেরুমাচির রাজাকে বলতে থাকে সে যাতে তার অনেকগুলো যোদ্ধাকে তাদের সাথে পাঠায়। এই প্রস্তাবকে পেরুমাচির রাজা খুবই পছন্দ করে। এই জন্য সে
নিজের 100টি যোদ্ধাদেরকে করুয়ার সাথে পাঠিয়ে দেয়। করুয়া যখন 100টি যোদ্ধাকে জঙ্গলের রাস্তার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছিল তখন সে তাদেরকে মাঝ রাস্তার মধ্যেই আটকে নেয় এবং সে বলতে থাকে তারা এই জায়গার মধ্যেই আরাম করতে পারবে। আসলে এটি করুয়ার একটি প্ল্যান ছিল, কারণ এই জায়গার মধ্যে যখন পেরুমাচির যোদ্ধারা থেমে যায় তখনই করুয়া নিজের গুন্ডাদেরকে ডেকে নেয়, যাদেরকে সে আসলে লুকিয়ে রেখেছিল। করুয়া নিজের গুন্ডাদের সাহায্যে পেরুমাচি সে 100টি সোলজারকেই মেরে দেয়। এর প্রমাণে সে ওই সমস্ত যোদ্ধাদের ডান হাতকে কেটে নেয় এবং এগুলোকেই সে রোমান রাজার কাছে নিয়ে যায়। এর পরিবর্তে রোমান সাম্রাজ্যের রাজা তাকে 200টি সোনার মুদ্রা দেয়। এরপরে করুয়া আবার পেরুমাচিতে চলে আসে এবং সে পেরুমাচির রাজাকে বলতে থাকে ওই রোমান রাজা আমাদের কাজকে দেখে খুবই ইমপ্রেস হয়ে গিয়েছে, এই জন্য সে 100টি যোদ্ধার উপর আরো 100টি যোদ্ধাকে চাইছে যাতে তারা আরো বেশি পরিমাণে হাতিয়ারকে বানাতে পারে। এটিকে শোনার পর পেরুমাচির রাজা তাদেরকে আবার 100টি যোদ্ধা দিয়ে দেয়। এরপরে করুয়া নিজের প্ল্যানিং এর অনুসারে ওই 100টি যোদ্ধাকে ওই জায়গার মধ্যেই নিয়ে যায় যেখানে সে আগে 100টি যোদ্ধাদেরকে মেরে দিয়েছিল। কিন্তু এখানে আমরা জানতে পারি যে পেরুমাচির মধ্যে থাকা ওই 100টি সোলজারের মধ্যে একটি সোলজারের ডান হাত কাটা রয়েছে। এখানে আমরা ফ্ল্যাশব্যাকের দৃশ্যকে দেখতে পাই যেখানে আমরা জানতে পারি যে করুয়া যখন 100টি যোদ্ধাকে ধোঁকা দিয়ে তাদেরকে মেরে দিয়েছিল তখনই ওখানের মধ্যে থাকা একটি সৈনিক বেঁচে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু সে নিজেই ওই জায়গার মধ্যে নিজের ডান হাতকে কেটে দিয়েছিল যাতে করুয়া 100টি হাতের সংখ্যাকেই পেতে পারে। অর্থাৎ এই সময়ের মধ্যে পেরুমাচির লোকেরা করুয়ার আসল সত্যতাকে জানতে পেরে গিয়েছে, এই জন্য এখানে 100টি সৈনিক জেনে বুঝেই এসেছে। এই জায়গার মধ্যে আমরা দেখতে পাই এন্ট্রি হয়ে গিয়েছে সুরিয়া, যার এই সময়ের মধ্যে নাম ছিল কাংভুয়া। এই কাংভুয়া আসলে পেরুমাচির রাজকুমার ছিল, এই জন্যই কাংভুয়া করুয়ার প্রত্যেকটি সাথীদেরকেই মেরে দেয়। এরপরে কাংভুয়া করুয়াকে জীবন্তই ধরে নেয় এবং সে তাকে পেরুমাচির মধ্যে নিয়ে এসে তাকে জীবন্তই জ্বালিয়ে দেয়। করুয়া যখন জ্বলে মারা যাচ্ছিল তখনই পেরুমাচির লোকেরা ডিমান্ড করতে থাকে করুয়ার সাথে যেন তার বাচ্চা এবং তার ওয়াইফকেও মেরে দেওয়া হোক, কিন্তু এটিকে শোনার পর করুয়ার ওয়াইফ অনেকটাই ভয় পেয়ে যায়। এই জন্যই সে নিজের ছেলে পূর্বাকে নিয়ে কাংভুয়ার কাছে এসে যায় এবং সে তাকে প্রমিস দিতে বলে সে যাতে যেন পূর্বাকে সবসময় রক্ষা করে। এটিকে বলার পর সে নিজের বাচ্চা পূর্বাকে কাংভুয়াকে দিয়ে দেয় এবং সেও নিজে আগুনের মধ্যে লাফ দিয়ে নিজেকে মেরে নেয়। এখানে সমস্ত লোকেরা পূর্বাকেও মারার চেষ্টা করতে থাকে, কিন্তু কাংভুয়া তাদের সবাইকেই থামিয়ে দেয় এবং সে বলতে থাকে পূর্বা হলো আজ থেকে তার ছেলে, এই জন্যই সে কাউকেও পূর্বাকে মারতে দিবে না। এখানে কাংভুয়া বলতে থাকে করুয়া যে কাজটিকে করেছে সেটি শাস্তিকে করুয়া পেয়ে গিয়েছে, এই জন্যই তার পরিবারকে কোন রকম শাস্তি দেওয়া হবে না। এইভাবেই কাংভুয়া পূর্বাকে বাঁচিয়ে নেয়। এরপর থেকে কাংভুয়া পূর্বাকে নিজের ছেলের মতোই মানুষ করতে থাকে। এখানেই রোমান সাম্রাজ্যের রাজা দেখতে পায় সে করুয়ার সাথে যে প্ল্যানটিকে বানিয়েছিল সেটি ফেল হয়ে গিয়েছে, এই জন্যই তাকে পেরুমাচিকে জেতার জন্য অন্য কিছু প্ল্যানকে বানাতে হবে। এই জন্যই সে ওই 5টি আইল্যান্ডের মধ্যে থাকা একটি লোকালের সাহায্য নিতে থাকে যে আসলে করুয়ার মতোই খুবই লোভী ছিল। এখানে রোমান সাম্রাজ্যের রাজা জানতে পারে যে সে যদি পেরুমাচিকে জিততে চায় তাহলে তাকে এখানে আরাধির সাহায্য নিতে হবে। আরাধি আসলে পেরুমাচির মতোই আরেকটি আইল্যান্ড। আসলে পেরুমাচির যোদ্ধারা যতটা বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে তেমনই শক্তিশালী আর্থির যোদ্ধারাও হয়ে থাকে। এমনকি ওই লোকটি রোমান সাম্রাজ্যের রাজাকে এটিকেও বলতে থাকে আরাধি এবং পেরুমাচির শত্রুতা অনেক বছরের পুরনো এবং এই দুটি আইল্যান্ডই একে অপরকে শেষ করে দিতে চায় এবং রোমান রাজা চাইলে তারা এই শত্রুতার সুযোগ নিতে পারে। এরপরে ওই রোমান রাজাটি ওই লোকটির সাথে আর্থি সাম্রাজ্যে এসে যায়, যেখানে সে এসে গিয়ে আর্থির রাজার সাথে দেখা করে। এখানে আমরা জানতে পারি যে আর্থির রাজা হলো ববি দেওল, যার মুভির মধ্যে নাম হলো অধিয়াল। এই সময়ের মধ্যে আমরা জানতে পারি অধিরন এবং কাংভুয়া একে অপরের খুবই বড় একটি শত্রু। অধিরনের আসলে 3টি ছেলে ছিল যারা তার মতোই খুবই পাওয়ারফুল। এখানে রোমান রাজা অধিরনকে অফার করে সে যদি পেরুমাচিকে শেষ করে দেয় তাহলে সে এর পরিবর্তে অনেকগুলো সোনার মুদ্রা দিবে। এই অফারকে অধিরন পছন্দ করে নেয়, কারণ এইভাবে সে নিজের শত্রু সাম্রাজ্যকে শেষ করে দেওয়ার সাথে সাথে বরং সে এর পরিবর্তে অনেকগুলো সোনার মুদ্রাকেও পাবে। এই জন্যই আদিরন রোমান রাজাকে হ্যাঁ বলে দেয়। এই জন্যই আদিরন পেরুমাচির রাজা এবং রাজকুমারকে চ্যালেঞ্জ দেয় তার সাম্রাজ্য আসলে পেরুমাচির সাথে যুদ্ধ করতে চায়। এখানে আমরা দেখতে পাই পেরুমাচি ওই অফারকে একসেপ্ট করে নিয়েছে এবং তারাও আসলে লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। কিন্তু এই লড়াইয়ের মধ্যে অধিরন প্ল্যান বানিয়ে নেয় যে সে পেরুমাচির যোদ্ধার উপর হঠাৎ করেই অ্যাটাক করবে। আসলে পেরুমাচির যোদ্ধারা কোনো লড়াইয়ের আগে খুবই বড় একটি যজ্ঞকে করে থাকে এবং যজ্ঞ পূরণ হয়ে যাওয়ার পরেই তারা নদীর মধ্যে স্নান করে এবং স্নান করার পরেই তারা যুদ্ধের জন্য চলে যায়। এই জন্যই অধিরন প্ল্যান বানিয়ে নেয় যে যখন পেরুমাচির সমস্ত যোদ্ধারাই স্নান করার জন্য যাবে তখনই সে ওই সময়ের মধ্যে অ্যাটাক করে দিবে যাতে তারা সবাইকেই মেরে দিতে
দিতে পারে। এই প্ল্যানকে পূরণ করার জন্য অধীরন নিজের 3টি ছেলের মধ্যে 2টো ছেলেকে বেছে নেয় এবং সে তাদের সাথে অনেকগুলো সৈনিকদেরকেও পাঠায়, যার ফলে তারা পেরুমাচির মধ্যে পৌঁছে গিয়ে প্ল্যানিং অনুসারে তারা পেরুমাচির সৈনিকদের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু ভাগ্যবশত তখন পেরুমাচির মধ্যে কাংবুয়া ছিল, এই জন্য তারা প্ল্যানে সফল হয়ে যাওয়ার পরেও কাংবুয়া তাদেরকে খুবই খারাপ ভাবে মারতে থাকে এবং এই লড়াইয়ের মাঝেই পূর্বা এসে যায় এবং সে পূর্বাকে দেখার পর কাংবুয়া তাকে বলে দেয় খুব তাড়াতাড়ি যেন সে তার অস্ত্রকে নিয়ে আসে, যাতে কাংবুয়া নিজের অস্ত্রকে ব্যবহার করে খুব তাড়াতাড়ি তাদেরকে মেরে দিতে পারে। এরপরে পূর্বা খুব তাড়াতাড়ি কাংবুয়ার অস্ত্রকে নিয়ে আসে। ওখানেই আমরা দেখতে পাই যে পূর্বা কাংবুয়াকে তার হাতের মধ্যে অস্ত্রকে দেওয়ার জায়গায় সে ওই অস্ত্রটিকে কাংবুয়ার বুকের মধ্যেই ঢুকিয়ে দেয়, অর্থাৎ পূর্বা কাংবুয়াকে ধোকা দিয়ে দেয় এবং সে কাংবুয়ার উপর অ্যাটাক করার পর বলতে থাকে কাংবুয়া এবং তার লোকদের জন্য তার বাবা মা মারা গিয়েছে, এমনকি সে এই কথাকে কখনোই ভুলেনি। এই জন্যই সে কাংবুয়াকে মেরে আজকে রিভেঞ্জ নিবে। কিন্তু পূর্বার হামলাতে কাংবুয়া মারা যায়নি, সে আসলে খুব তাড়াতাড়ি নিজের তলোয়ারকে হাতের মধ্যে উঠিয়ে নেয় এবং কাংবুয়া এক এক করে অধীরনের সমস্ত লোককেই মেরে দেয় এবং সে এই জায়গার মধ্যে অধীরনের 2টো ছেলেকেও মেরে দেয়। এখানে কাংবুয়া নিজের লোকদেরকে নিয়ে পেরুমাচিতে চলে আসে। এখানে পেরুমাচির লোকেরা যখন জানতে পেরে যায় পূর্বা আসলে কাংবুয়াকে ধোকা দিয়েছে, তখনই সবাই ডিমান্ড করতে থাকে পূর্বাকে যাতে মেরে দেওয়া হোক। কিন্তু কাংবুয়া পূর্বাকে মারা যেতে দেয়নি, কিন্তু কাংবুয়ার বাবা পূর্বাকে কালো জঙ্গলের মধ্যে যাওয়ার শাস্তি দিয়ে দেয়। কালো জঙ্গল আসলে তাদের গ্রামের মধ্যে থাকা এমন একটি জঙ্গল যেখানে খুবই ভয়ঙ্কর জীবজন্তু বসবাস করে। পূর্বাকে আসলে এই জন্য এই শাস্তিকে দেয়া হয় যাতে সে ওই জায়গার মধ্যে জীবজন্তুর হাতে মারা যায়। এই শাস্তিকে পাওয়ার পরেই কাংবুয়া নিজের বাবাকে বলতে থাকে পূর্বা যদি এই শাস্তিকে পায় তাহলে সেও তার সাথে যাবে। এটিকে বলার পর কাংবুয়া পূর্বাকে নিয়ে ওই জঙ্গলের মধ্যে চলে যায়। এই জঙ্গলের মধ্যে পূর্বার উপর অনেকগুলো সংকট আসতে থাকে, কিন্তু কাংবুয়া এক এক করে সমস্ত সংকট থেকেই পূর্বাকে বাঁচাতে থাকে, এমনকি সে পূর্বাকে খুবই ঠিক জায়গার মধ্যেই রাখতে থাকে। কিন্তু এরপরেও পূর্বা কাংবুয়াকে খুবই ঘৃণা করে এবং সে সবসময় তার থেকে দূরে থাকার চেষ্টা করে। এখানেই কাংবুয়া পূর্বাকে বলতে থাকে সে তার মাকে প্রমিস দিয়েছিল যে কোনো পরিস্থিতির মধ্যেই সে তাকে বাঁচাবে, এই জন্যই আমি আমার প্রমিসকে পূরণ করছি এবং পূর্বা তুমি যদি আমাকে মারতে চাও তাহলে তুমি আমাকে মারতে পারো। কিন্তু এই সময়ের মধ্যে আমরা জানতে পারি অধীরন নিজের সৈনিকদের সাথে আমাদের উপর অ্যাটাক করতে আসছে, এই জন্যই আমাকে আমার সাম্রাজ্যের লোকদেরকে বাঁচাতে হবে। কিন্তু যখন এই লড়াই শেষ হয়ে যাবে তখনই আমি তোমার কাছে এসে যাব পূর্বা, তখন তুমি আমাকে মেরে দিতে পারো যাতে তোমার রিভেঞ্জ পূরণ হতে পারে। কাংবুয়ার এই ভালোবাসাকে দেখে পূর্বারও খুবই ভালো লেগে যায়, এই জন্যই পূর্বার মন থেকে কাংবুয়ার জন্য ঘৃণা চলে যায়। অন্যদিকে অধীরন যখন জানতে পেরে যায় তার 2টো ছেলে মারা গিয়েছে তখনই সে খুবই রেগে যায়। তখনই অধীরনের 3য় ছেলে বলতে থাকে সে কাংবুয়া এবং তার পুরো সাম্রাজ্যকেই শেষ করে দিবে, এই জন্য সে খুবই বড় একটি সৈনিকদেরকে নিয়ে পেরুমাচির মধ্যে থাকা মহিলাদের উপর অ্যাটাক করে দেয়। যেহেতু পেরুমাচুর মহিলারাও খুবই সাহসী ছিল, এই জন্যই তারা অধীরনের 3য় ছেলে এবং তাদের বাকি সৈন্যদেরকেও তারা মেরে দেয়। অধীরন যখন জানতে পেরে যায় তার 3টি ছেলেই মারা গিয়েছে তখনই সে খুবই বেশি পরিমাণে রেগে যায়, এই জন্যই সে এখন ডিসাইড করে নেয় যে সে নিজেই সৈনিকদের সাথে পেরুমাচিতে যাবে এবং সে কাংবুয়াকে মেরে তার সাম্রাজ্যকেও নিয়ে নিবে। অধীরন ওই জায়গার মধ্যে পৌঁছে যাওয়ার পরে সে কাংবুয়ার বাবা অর্থাৎ পেরুমাচির রাজাকে ধরে নেয় এবং অধীরন তাকে মেরেও দেয়। কিন্তু কাংবুয়ার বাবা মারা যাওয়ার আগে সে পাখির সাহায্যে কাংবুয়াকে সন্দেশ দিয়ে দিয়েছিল এবং সে তাকে যুদ্ধ সম্বন্ধে সবকিছুকেই বলে দেয়। অধীরন আসলে তাদের উপর অ্যাটাক করতে আসছে, এখানেই সে আসলে কাংবুয়াকে নতুন রাজা ঘোষণা করে দেয়। কাংবুয়া যখন জানতে পারে অধীরন তার বাবাকে মেরে দিয়েছে এবং সে তার সাম্রাজ্যের উপর অ্যাটাক করতে আসছে তখনই সে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে থাকে। এই জন্যই অধীরনের লোকেরা যখন তার উপর অ্যাটাক করতে আসে তখন কাংবুয়া একাই নিজের বুদ্ধিকে ব্যবহার করে অধীরনের সমস্ত সৈনিকের উপরেই ভারী পড়তে থাকে এবং সে এক এক করে সবাইকেই মারতে থাকে। কাংবুয়ার শক্তিকে দেখে অধীরনও অবাক হয়ে যায়, এই জন্যই সে পূর্বাকে কিডন্যাপ করে নিয়ে তাকে নিজের জাহাজের মধ্যে নিয়ে চলে আসে, কারণ সে এই সময়ের মধ্যে সমুদ্রের মধ্যে এসে গিয়েছিল। এখানে কাংবুয়া যখন জানতে পারে অধীরন পূর্বাকে নিয়ে তার জাহাজে নিয়ে চলে গিয়েছে তখনই সে পূর্বাকে বাঁচানোর জন্য ওই জায়গার মধ্যে পৌঁছে যায়। এখানে আসলে অধীরন পূর্বাকে তাকে দড়ির সাথে বেঁধে উল্টো ঝুলিয়ে রেখেছিল এবং কাংবুয়া ওই জায়গার মধ্যে আসার পরে অধীরন ওই দড়িকে কেটে দেয়, যার ফলে পূর্বা সমুদ্রের মধ্যে পড়তে থাকে। কিন্তু কাংবুয়া ঠিক সময়ের মধ্যেই ওই দড়িকে ধরে নেয় এবং সে পূর্বাকে সমুদ্রেতেও পড়তে দেয়নি। এই সময়ের মধ্যে আমরা দেখতে পাই সমুদ্রের মধ্যে অনেকগুলোই শার্ক ছিল, তারা আসলে সবাই মিলে পূর্বাকে খেতে চেয়েছিল, কিন্তু কাংবুয়া নিজের ফুল পাওয়ারকে ব্যবহার করে ওই দড়িকে ধরে থাকতে শুরু করে। এই সুযোগের সুবিধাকে নিয়েই অধীরন কাংবুয়ার উপর অ্যাটাক করে দেয় এবং সে তাকে খুবই খারাপ ভাবে মারতে থাকে। এখানে পূর্বা লক্ষ্য করতে
করতে পায় যে কংবুয়া তাকে বাঁচানোর জন্য সে অধীরনের সাথে লড়াই করতে পারছে না। এই জন্যই পূর্বা অধীরনকে বলে দেয় সে যাতে যেন তার দড়িকে ছেড়ে দেয়, যাতে সে অধীরনের সাথে ভালোভাবে লড়াই করতে পারে। কিন্তু কংবুয়া এই কাজটিকে করেনি। এই কারণে পূর্বা নিজেই ওই দড়িকে কেটে নিতে থাকে এবং সে নিজেকে সমুদ্রের মধ্যে ফেলিয়ে দেয়, যেখানে অনেকগুলো শার্ক তাকে খেয়ে নেয়। এটিকে পূর্বা এই জন্যই করেছিল যাতে কাংবুয়া তাকে না বাঁচিয়ে সে নিজেকে এবং তার পুরো সাম্রাজ্যকে বাঁচাতে পারে। পূর্বার মারা যাওয়ার পরেই কাংবুয়া খুবই পেশি প্রমাণে রেগে যায়। এরপরে সে অধীরনকে খুবই খারাপ ভাবে মারতে থাকে এবং সে তাকে পুরোপুরি ভাবে শেষ করে দেয়। এরপরে এই কাহিনীটি প্রেজেন্ট টাইমের মধ্যে চলে আসে, যেখানে আমরা প্রেজেন্ট এবং পাস্টের দুটো কাহিনীকেই দেখতে পাই। প্রেজেন্ট টাইমের মধ্যে আমরা দেখতে পাই ফ্রান্সিস যে আসলে জাটাকে বাঁচাতে যাচ্ছিল সে তাকে বাঁচানোর জন্য খুবই কাছে এসে যায়, কিন্তু তারা দেখতে পায় সোলজাররা জাটাকে নিয়ে প্লেনের মধ্যে ঢুকছে। কিন্তু ফ্রান্সিস ওই প্লেনকে পিছু করতে করতে ওই প্লেনের মধ্যেই এসে যায় এবং সে ভেতরের সমস্ত সোলজারকেই মেরে দেয় এবং এইভাবেই সে জাটাকেও বাঁচিয়ে নেয়। এই জন্যই আমরা পাস্ট টাইমের মধ্যে দেখতে পাই কাংবুয়া অধীরনকে মেরে যুদ্ধকে জিতে যায়। অন্যদিকে প্রেজেন্ট টাইমের মধ্যে ফ্রান্সিস জাটাকে বাঁচাতেও সফল হয়ে যায়। এরপরে আমরা আর্তি সাম্রাজ্যের মধ্যে দেখতে পাই অধীরন মারা যাওয়ার জন্য আর্তি সাম্রাজ্যের সমস্ত লোকেরাই অনেকটাই দুঃখী ছিল, কারণ অধীরনের সাথে সাথে তার 3টি ছেলেও মারা গিয়েছিল। কিন্তু তখনই ওই জায়গার মধ্যে আরেকটি লোকের এন্ট্রি হয়ে যায় যার নাম ছিল রক্তাসান, এবং আমরা জানতে পারি যে রক্তাসান আসলে অধীরনের ছেলে, কিন্তু রক্তাসান আসলে অধীরন এবং আরেকটি দাসীর ছেলে। এই জন্যই অধীরন রক্তাসানকে কখনোই রাজা বানায়নি। যেহেতু এই জায়গার মধ্যে অধীরন এবং তার 3টি রাজকুমারী মারা গিয়েছিল, এই জন্যই রক্তাসান আর্তির নতুন রাজা হয় এবং সে নিজের বাবার থেকেও খুবই ভয়ঙ্কর এবং পাওয়ারফুল ছিল। এই জন্যই সে রাজাতে পরিণত হয়ে যাওয়ার পর এটি শপথ নিয়ে নেয় যে সে কাংবুয়াকে মেরে সে নিজের বাবার মৃত্যুর রিভেঞ্জ নিবে। কিন্তু এরপরে কাহিনী প্রেজেন্ট টাইমের মধ্যে চলে আসে, যেখানে আমরা জাটার উপর এক্সপেরিমেন্ট করা লোকটিকে দেখতে পাই। এই লোকটি আসলে সমস্ত বাচ্চার উপর এক্সপেরিমেন্ট করাচ্ছিল। এই লোকটি আসলে সেই লোক ছিল যে আসলে পাস্টের মধ্যে রক্তাসন ছিল। এই জন্যই যখন তাকে বলা হয় একটি লোক এসে তাদের সমস্ত লোককে মেরেই জাটাকে বাঁচিয়ে নিয়েছে, তখনই সে সিসিটিভি ক্যামেরার সাহায্যে ফ্রান্সিসকে দেখতে পায়। কিন্তু এখানে অবাক করার কথা হলো এই যে ওই লোকটি ফ্রান্সিসকে বলতে থাকে সে আসলে হলো কাংবুয়া, অর্থাৎ রক্তাসন প্রেজেন্ট টাইমের মধ্যেও কাংবুয়াকে জানে। কিন্তু এটি কিভাবে পসিবল এবং আগে কি হতে চলেছে এবং পাস্টে কাংবুয়া এবং রক্তাসনের মধ্যে লড়াইয়ের মধ্যে কে জিতেছিল সেটিকে আমরা জানবো এই মুভির সেকেন্ড পার্টের মধ্যে। আসলে এটিকে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে এই মুভির দুটো পার্ট আসতে চলেছে। বন্ধুরা, এটাই ছিল কাংবুয়া মুভির পুরো কাহিনী।